দুর্ভাগ্যজনকভাবে 4টি সরকার পেরোতে না পেরোতেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধান থেকে সরিয়ে নিয়েছি এবং আজকে বেনজিরের মতো লোকেরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই মানছে না। আমি জানি না আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পজিশন কি এ ব্যাপারে। আজকে যদি কোনো মৌলানা সাহেব অথবা আমাদের ধরেন কমরেড সাইফুল হকও যদি আজকে হিন্দুদের 4 কাঠা জমি দখল করতেন, তাহলে এতক্ষণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ওনার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি করতেন। আমি ভেবেছিলাম আজকে 7ম প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু এখানে এসে দেখলাম দ্বাদশ। কারণ নাগরিক ঐক্যের শুরুটা হয়েছে একটা সামাজিক আন্দোলন হিসেবে এবং সেটা 17 সালে মূলত রাজনৈতিক দল আকারে সেটা যাত্রা শুরু করেছে। তো আমরা সবাই জানি যে আজকে রাজনীতির যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এবং দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সব কিছুই আমাদের সামনে একটা শঙ্কা জাগাচ্ছে। আমি সকালে এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম এবং সেখানে বলেছি যে আজকের পত্রিকার 4টা সংবাদ আমার চোখে পড়েছে। তার মধ্যে একটা হলো যে বেনজির সাহেব প্রায় 600 বিঘা জমি জোর করে নিয়েছেন সংখ্যালঘু ধর্মের, মানে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের। এবং সেখানে বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলেছেন যে কিভাবে পুলিশের ক্ষমতা ব্যবহার করে তাদের জমিটাকে জোর করে নেওয়া হয়েছে। 2 নম্বর সংবাদ সেটা হলো, আপনারা দেখেছেন গতকাল মালয়েশিয়ায় যাওয়ার জন্য হাজার হাজার বাংলাদেশি এয়ারপোর্টে ভিড় করেছে এবং অনেকের টিকিটও নাই, তারপরে তারা এয়ারপোর্টে গিয়ে বসে আছে 3 দিন 4 দিন ধরে। আরেকটা সংবাদ দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশের, সেটা হচ্ছে মোদিজি ধ্যানে বসেছেন। নির্বাচনে জয়লাভ করার জন্য তিনি ধ্যানের আশ্রয় নিয়েছেন এবং 48 ঘন্টা ধ্যানে বসেছেন। আরেকটি ভয়াবহ সংবাদ হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ট্রাম্পের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে। এই ঘটনা জানার পরে রিপাবলিকান পার্টির সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন এবং তারা বিচারকদের বিরুদ্ধে ভয়ানক থ্রেটমূলক কার্যক্রম, কথাবার্তা তারা বলেছেন। অর্থাৎ দেশের এই দুঃসংবাদ, দেশের এই ক্রান্তিকাল, বিশ্বক্রান্তিকাল সব মিলিয়ে আমরা এখন এমন একটা রাজনৈতিক জায়গায় আছি, সেখানে আমাদেরকে ভাবতে হচ্ছে যে এ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। তো এই সমস্ত যখন আমরা আমাদের কোনো বন্ধুপ্রতিম দলগুলোর এ ধরনের সমাবেশে যাই, সকল দলের নেতারা আমরা একসাথে হই এবং আমরা সবসময় একটা ঐক্যের কথা বলি। আমার শ্রদ্ধেয় সাইফুল হক ভাই এখানে আছেন, ওনার একটা কথা আমার সবসময় প্রণিধানযোগ্য মনে হয় যে এই ধরনের ঐক্যের বা এই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার আসল লক্ষ্যটা কি। ব্রিটিশের বিরুদ্ধে আমাদের 200 বছরের আন্দোলন, নানা সংকটের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে মিলিত হয়েছিলাম যে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলে মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে আমরা 2টা রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু এরপরে দেখলাম, অল্প কিছুদিন পরে আমরা বুঝলাম যে না, ব্রিটিশ যে পরিমাণ শোষক ছিল, আমাদের পাঞ্জাবি স্বগোত্রীয় স্বধর্মের লোকেরাও আমাদের উপরে কম শোষণ করছে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে দেশটা ভাগ করে ফেলি, যে আমরা বাংলাভাষীরা বাংলাদেশ আর ওই পাঞ্জাবিরা বা উর্দুভাষীরা তারা পাকিস্তান নিয়ে থাকুক। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে 71 সালে দেশ স্বাধীন হওয়ার 2 বছরও যেতে হয় নাই, আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমান আর ইয়াহিয়া খানের মধ্যে খুব বেশি তফাৎ আমরা আর পাচ্ছি না। এবং এরশাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলনটা করেছিলাম 90-তে, সেখানে একটা আমাদের মধ্যে একতা হয়েছিল। আমরা একটা সম্মিলিত সনদ তৈরি করেছিলাম, যেই সনদের মূল কথা ছিল যে আমরা একটা রূপরেখা তৈরি করেছি যে যাতে আমরা আবার গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য, মানবিক মর্যাদা ফিরে পাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 4টি সরকার পেরোতে না পেরোতেই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধান থেকে সরিয়ে নিয়েছি এবং আজকে
বেনজিরের মতো লোকেরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই মানছে না। আমি জানি না আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পজিশন কি এ ব্যাপারে। আজকে যদি কোনো মৌলানা সাহেব অথবা আমাদের ধরেন কমরেড সাইফুল হকও যদি আজকে হিন্দুদের 4 কাঠা জমি দখল করতেন, তাহলে এতক্ষণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ওনার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি করতেন। তো এই পরিস্থিতিতে আমরা যেটা মনে করি যে আমরা যে যার রাজনৈতিক দলের যেখানে আমরা আছি, আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। আর আন্দোলনের নিয়ম হচ্ছে কেউ যদি এগিয়ে যায়, কেউ যদি একটা দাবিকে নিয়ে সামনে এগোতে পারে, সবাই পেছনে তাদের সাথে সামিল হবে। বিএনপি আজকে রাজপথে আন্দোলনে সর্বাগ্রে আছে বলেই আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবে হোক আমরা কিন্তু বিএনপির আন্দোলনের সাথেই আমাদের আন্দোলনকে একাত্ম করার জন্য আমরা চেষ্টা করেছি, কাজ করেছি। কিন্তু আমি মনে করি সঠিক নেতৃত্বের দরকার, সঠিক পরিকল্পনার দরকার, এবং সঠিক নেতৃত্ব পরিকল্পনা পেলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যে কারো নেতৃত্বে আমাদের দেশে আন্দোলন সম্ভব। মানুষ এখন মুখিয়ে আছে, তারা এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ চায়। সবাইকে ধন্যবাদ। নাগরিক ঐক্যের নেতৃত্ব, নাগরিক ঐক্যের কর্মসূচির মধ্যে দিয়ে কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন, সেটা যদি বাস্তবায়িত হয়, আমরা সবাই নাগরিক ঐক্যের সাথে জোট করে কাজ করতে আমাদের কোনো আপত্তি নাই। সবাইকে ধন্যবাদ। ইদানিং বেনজির এবং আজিজ নিয়ে অনেক কথা হচ্ছে। বেনজির এবং আজিজের বিষয়টা ব্যাপারে আমাদের তেমন খুশি হওয়ার কোনো কারণ নেই। শত শত বেনজির, হাজার হাজার আজিজ এই আওয়ামী সরকারের ভিতর আছে। এখন সরকার এই বেনজির এবং আজিজকে সামনে রেখে আসল দিক অন্য দিক চেষ্টা চালাচ্ছে। এদেশের বর্তমান দেশের অবস্থা, ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না, আমদানি করতে পারছে না, বিদ্যুতের দাম, তেলের দাম প্রতিদিন বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অতএব এই সরকার শেখ হাসিনাকে যদি সরাতে পারেন, তাহলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন। শত শত বেনজির এবং আজিজকে মুখোশ উন্মোচন করতে পারবেন এবং এদেশে বিচার, তাদের বিচারের আওতায় আনা যাবে। তাহলে আমাদের উচিত হবে সবাইকে একসাথে নিয়ে কঠিন আন্দোলন করলে এই সরকারের পতন হবে। সবাই যদি আমরা একসাথে আন্দোলন করতে না পারি এবং ভিন্ন ভিন্নভাবে যদি এইভাবে মঞ্চে বক্তৃতা দিই, আন্দোলন আমরা করছি বিএনপির নেতৃত্বের সাথে যুগপৎ আন্দোলন। বিএনপিকে আরো কঠিনভাবে আন্দোলনের প্রোগ্রাম দিতে হবে, নাহলে দানব সরকার, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে পতন করা সম্ভব হবে না শুধু বেনজির আর আজিজের গল্প বানিয়ে। আমরা চাই আগে ঢাকাকে আন্দোলনের মাধ্যমে জয় করতে হবে। ঢাকা দখল করলে বাংলাদেশ দখল হবে, ইউরোপ আমেরিকার দিক তাকায় থেকে তারা ক্ষমতায় বসায় দিবে, এটা কোনোদিন সম্ভব না। মানুষ যতদিন পর্যন্ত ঢাকা দখল করতে না পারছে ততদিন পর্যন্ত কোনো সরকারকে পতন ঘটাতে পারে নাই। আন্দোলন এমনভাবে করতে হবে যে আন্দোলনের মাধ্যমে ঢাকা দখল করতে হবে, তখনই বাংলাদেশ দখল হবে, শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ। তখন এদেশের মানুষ ভোট দিতে পারবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং মানুষ নিঃশ্বাস নিতে পারবে। পুনরায় আবার দল এবং জোটের পক্ষ থেকে নাগরিক ঐক্যকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের ব্যাপারে কিছুই বলার নাই আমাদের, কারণ তিনি অত্যন্ত সুপরিচিত লোক। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ভ্যানগার্ড হিসেবে আছেন এবং আমি আশা করব নাগরিক ঐক্য দিন দিন সমৃদ্ধ হয় এবং মান্না ভাই নেতৃত্বে আরও সুসংগঠিত আন্দোলন আমরা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।